হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো এই প্রচন্ড গরমের মধ্যেই। তবে তোমাদের একটা গুড নিউজ আছে। 10 তারিখ থেকে তোমাদের স্কুল খুলে যাবে। ঠিক আছে, 3 তারিখ থেকে খুলে গেছে, সবাই টিচাররা স্কুলে যাচ্ছে, কিন্তু তোমাদের স্কুলে যেতে হবে 10 তারিখ থেকে। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের, অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন। অভিব্যক্তি এবং অভিযোজনের থার্ড ইউনিট, ওই ল্যামার্ক এবং ডারউইনের মতবাদ। তার মধ্যে আমরা ল্যামার্কের মতবাদটা হয়ে গেছে, আমরা আজকে পড়বো হচ্ছে ডারউইন সম্বন্ধে পড়বো, এবং ডারউইন কি মতবাদ প্রকাশিত করেছিল, কি বই লিখেছিল, সেই সম্বন্ধে আমরা আজকে জানবো। তাহলে প্রথমে আজকে আমরা পড়বো ডারউইনের মতবাদ। তাহলে ডারউইনের ডারউইনের মতবাদ আমরা যে পড়বো হচ্ছে দাঁড়াও, লিখলাম ডারউইনের মতবাদ। ঠিক আছে, ক্লাস 10-এর ক্লাস 10। ডারউইনের মতবাদ পড়ার আগে আমাদের ডারউইন সম্বন্ধে কিছু তথ্য জেনে নিতে হবে। অর্থাৎ ডারউইন কে ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিল, তিনি কি কি মতবাদ প্রকাশিত করেছিল, সেইগুলো একটু আমরা জেনে নেব। তাহলে ডারউইন হচ্ছে 1809 সালে শ্রেসবেরিতে জন্মগ্রহণ করে। সেই শ্রেসবেরিটা কোথায়? এটা হচ্ছে ইংল্যান্ডে। লিখলাম না, এগুলো আমি লিখলাম না। তাহলে ডারউইন হচ্ছে 1809 সালে ইংল্যান্ডের শ্রেসবেরিতে তিনি জন্মগ্রহণ করেন, হচ্ছে চার্লস ডারউইন। এই চার্লস ডারউইন জন্মগ্রহণ করার পর তিনি সাধারণত ছোটবেলা থেকেই খুবই ভ্রমণ পিপাসু ছিল, অর্থাৎ ভ্রমণের ইচ্ছা তার মধ্যে খুবই প্রবল ছিল। সাধারণত তিনি 1831 নাগাদ তিনি ভারতের বিভিন্ন দ্বীপপুঞ্জগুলোকে পরিভ্রমণ করতে থাকে। বিশেষ করে যে দ্বীপগুলোতে তিনি পরিভ্রমণ করে সেই দ্বীপগুলি ছিল আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ। তাহলে আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ তিনি পরিভ্রমণ করেছিল কিসে করে? HMS বেগলস নামক একটা জাহাজ। তাহলে HMS বেগলস। তাহলে এই জাহাজে করে তিনি পরিভ্রমণ করেছিলেন আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে। পরিভ্রমণ করার সময় তিনি ওই দ্বীপগুলোতে গিয়ে কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করলেন। অর্থাৎ ওই দ্বীপপুঞ্জে তিনি বিশেষ করে যে পশু পাখিগুলিকে লক্ষ্য করেছিলেন তার মধ্যে ছিল ফিঞ্চ পাখি। তিনি ফিঞ্চ পাখিগুলোকে লক্ষ্য করেছিলেন, এবং একটা দ্বীপপুঞ্জের সঙ্গে আর একটা দ্বীপপুঞ্জের, অর্থাৎ দ্বীপের মধ্যে যে ফিঞ্চ পাখিগুলো ছিল সেই ফিঞ্চ পাখিগুলোর মধ্যে গঠনগত দিক থেকে মিল থাকলেও তাদের প্রধান বৈশিষ্ট্য ছিল এদের হচ্ছে চঞ্চুটে, অর্থাৎ ঠোঁট। এদের ঠোঁটটা কোনো কোনো দ্বীপপুঞ্জের ঠোঁটগুলো ছিল ছোট, কিন্তু আবার কিছু দ্বীপপুঞ্জে দেখা গেল যে ঠোঁটগুলো একটু বড়। তাহলে এখান থেকে তিনি একটা সিদ্ধান্তে আসলেন যে সাধারণত সেই স্থানে কোনো খাদ্যবস্তু আরোহণ করার জন্য ফিঞ্চ পাখিগুলো কি করেছে, সেই পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করেছে। সেই জন্য অন্য সমস্ত দ্বীপপুঞ্জ থেকে এই দ্বীপপুঞ্জের যে ফিঞ্চ পাখিগুলো আছে তাদের বৈশিষ্ট্যটা একটু অন্য রকমের দেখা গেছে। এইবার পরবর্তীকালে তার ভ্রমণকালীন অভিজ্ঞতা এবং নমুনাগুলি তিনি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করার পরে
তার নমুনাগুলি তিনি জীবনের অভিব্যক্তি সম্পর্কে একটা যুগান্তকারী মতবাদ প্রকাশ করে। তাহলে তার ভ্রমণ করেছিল এবং বিভিন্ন অভিজ্ঞতা ও নমুনা সংগ্রহ করে এবং সেখান থেকে একটা যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন, যেগুলিকে বলা হয়ে থাকে এই যুগান্তকারী মতবাদগুলি। পরবর্তীকালে তার এই মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচন বলা হয়। তাহলে এইগুলোকে কি বলা হয়ে থাকে? ডারউইনবাদ, ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, তাহলে তিনি যে অভিজ্ঞতাটা লাভ করেছিল সেগুলো লিপিবদ্ধ করেছিল, সেটাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক নির্বাচন। এবং 1859 নাগাদ তিনি এই প্রাকৃতিক নির্বাচনগুলিকে খ্রিস্টাব্দে ডারউইন এই প্রাকৃতিক নির্বাচন বা ডারউইনবাদ একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেন, যে বইটাকে বলা হয়ে থাকে ডারউইনের একদম প্রধান সৃষ্টি। সেই বইটার নাম হচ্ছে অন দি অরিজিন। তাহলে বইটা তিনি 1859 সালে বইটা লিখেছিলেন অন দি অরিজিন অফ স্পিসিস by means of on the origin of species by means of natural selection। ঠিক আছে, তাহলে তিনি যে বইটা লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটা তিনি এই প্রাকৃতিক নির্বাচনবাদের তথ্যগুলিকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। তোমাদের পরীক্ষায় দেয়, শর্ট কোশ্চেনে দেয় যে ডারউইনের পুস্তকের নাম কি? তাহলে ওখানে শুধু দেওয়া থাকে হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, অথবা দিতে পারে হচ্ছে তোমার যে আর একটা বই আছে অন দ্য টেন্ডেন্সিয়া, এরকম বইগুলোর নাম দেয়। তার মধ্যে আমরা ডারউইনের বইটার নাম জানবো অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটা তিনি তার প্রাকৃতিক নির্বাচনবাদগুলিকে প্রকাশিত করেছিলেন। এই গ্রন্থে তার মতবাদ প্রকাশিত হয় কত সালে? 1859 সালে। এইবার ডারউইন বাদের কি কি ব্যাখ্যা দিয়েছিল? তাহলে ডারউইন বাদের আমরা এখন জানবো যেগুলো, সেগুলো হচ্ছে ডারউইন বাদের ব্যাখ্যা। তাহলে আমরা জানলাম ডারউইন কোন দ্বীপপুঞ্জগুলোকে ভ্রমণ করেছিল, কোন জাহাজে করে গেছিল, এবং ডারউইনের বইয়ের নাম। এবার ডারউইনবাদের ব্যাখ্যা পড়ব আমরা, কি কি ডারউইন ব্যাখ্যা দিয়েছিল। ডারউইন বাদের ব্যাখ্যা, তাহলে তিনি কি কি ব্যাখ্যা করেছিল? 1 নম্বর, তার প্রধান হচ্ছে তিনি ওই সমস্ত দ্বীপপুঞ্জে গেছিল এবং দেখলো যে দ্বীপপুঞ্জগুলো সাধারণত বেশি বেশি বড় নয়, কোথাও কোনোটা একটু বড়, কোনোটা মাঝারি, কোনোটা বা ছোট। কিন্তু দেখা গেল কি সেই সমস্ত দ্বীপপুঞ্জে কিছু ফিঞ্চ যে পাখিগুলো আছে, কিছু দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখি খুবই বেশি, কিছু দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখি খুবই কম। তার উপরে ভিত্তি করে তিনি বললেন যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। তাহলে 1 নম্বর তার ব্যাখ্যার মধ্যে রয়েছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। প্রত্যেকটা জীব পৃথিবীতে প্রত্যেকটা জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অপত্য সৃষ্টি করে তার বংশগতির ধারাটাকে অক্ষুণ্ণ রাখা এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে নিয়ে যাওয়া। প্রত্যেকটা জীবের, যে
জীবই হোক না কেন, তার এটা প্রধান বৈশিষ্ট্য থাকে। এর ফলে কি হয়, তাহলে প্রত্যেকটা জীবের যেহেতু তার বংশ বৃদ্ধি করে অর্থাৎ অপত্য সৃষ্টি করে তার বংশগতির ধারাটাকে বজায় রাখা, ফলে কি হয় প্রতিটা জীব অত্যাধিক হারে বীজগণিতিক হারে কি করে সংখ্যা বৃদ্ধি করতে থাকে, জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের কি হয় সংখ্যা বৃদ্ধি হয়। জীবের হচ্ছে জ্যামিতিক এবং গাণিতিক হারে, তাহলে কি হয় জ্যামিতিক ও গাণিতিক গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জীবই জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, উনি উদাহরণস্বরূপের সঙ্গে বলেছিলেন যে একটা ঝিনুকে যদি প্রজনন লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে কি এরা আহ একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে। তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে ঝিনুক ঝিনুক এক প্রজনন ঋতুতে প্রায় 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে, ডিম্বাণু উৎপন্ন করে থাকে 12 কোটি। আবার তিনি আরো বলেন যে একটা স্ত্রী স্যালমন মাছ এরা একটা প্রজনন ঋতুতে 3 কোটি হচ্ছে ডিম উৎপন্ন করে থাকে। তাহলে ডিম 3 কোটি ডিম পারে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অপত্য সৃষ্টি করা। গেল 2 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা সীমিত খাদ্য ও বাসস্থান। তাহলে 2 নম্বর হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। যেহেতু জীবের হচ্ছে গাণিতিক এবং 2 নম্বর লিখে নিই আগে, 2 নম্বর হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। 2 নম্বর হচ্ছে খাদ্য এবং বাসস্থান। তাহলে প্রত্যেকটা জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অপত্য সৃষ্টি করা, কিন্তু ভূপৃষ্ঠের আয়তন কিন্তু বাড়ছে না। অর্থাৎ পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন যে আয়তন ছিল এখনো ঠিক সেই পরিমাণে আয়তন বিদ্যমান আছে। তাহলে ভূপৃষ্ঠের সীমাবদ্ধ আয়তন হওয়ার জন্য জীবদেহের মধ্যে কি হয় খাদ্য সীমাবদ্ধ মানে সীমিত হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় ভূপৃষ্ঠের আয়তন ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় কি হয়, তাহলে ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ার জন্য জীবের বাসস্থান এবং খাদ্যও সীমিত। ফলে জীবের জীবের বাসস্থান ও খাদ্য সীমিত সীমিত তাহলে ভূপৃষ্ঠের আয়তন যেহেতু বাড়ছেও না বরঞ্চ কমে যাচ্ছে, বাড়ছে না, ফলে কিন্তু জ্যামিতিক হারে গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি ঘটছে। ফলে কি হচ্ছে তাদের মধ্যে একটা খাদ্য এবং বাসস্থানের সংকট দেখা দিচ্ছে। এটা হচ্ছে বলেছিলেন হচ্ছে চার্লস ডারউইন বলেছিলেন। আর একটা তিনি ব্যাখ্যা করেছিলেন তার ফলে কি হয় যেহেতু খাদ্য বাসস্থান সীমিত, ফলে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় বা তাদের মধ্যে একটা সংগ্রামের শুরু হয়। তাহলে 3 নম্বর হচ্ছে জীবন সংগ্রাম, 3 নম্বর হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। তাহলে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম।
জীবন সংগ্রাম। তাহলে অস্তিত্বের জন্য কি? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। দেখো, যেহেতু খাদ্য বাসস্থান সীমাবদ্ধ বা সীমিত হওয়ার জন্য জীবের গাণিতিক এবং জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি ঘটেছে। ফলে একটা যে মূল ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের মধ্যে যদি জীবের সংখ্যা বৃদ্ধি পায় এবং তাদের খাদ্যের অভাব দেখা দেয়, বাসস্থানের অভাব দেখা দেয়, তাহলে কি হবে? তাদের মধ্যে একটা সংগ্রামের অবতীর্ণ হবে। একে বলা হয়ে থাকে জীবন সংগ্রাম। জীবদেহের মধ্যে সাধারণত তিন ধরনের জীবন সংগ্রাম দেখা দেয়। একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি, আর একটা হচ্ছে পরিবেশ। এই তিন ধরনের জীবন সংগ্রাম দেখা যায়। তাহলে আমরা লিখি, তাহলে প্রথমে হচ্ছে এদের মধ্যে অস্তিত্বের জন্য তিন রকমের জীবন সংগ্রাম দেখা যায়। এক নম্বর হচ্ছে তোমার হচ্ছে অন্তঃপ্রজাতি। অন্তঃপ্রজাতি প্রজাতির জীবন সংগ্রাম। জীবন সংগ্রাম। আর একটা হচ্ছে আন্তঃপ্রজাতির আন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম। আর একটা হচ্ছে পরিবেশের বিরুদ্ধে পরিবেশের বিরুদ্ধে জীবন সংগ্রাম। এই তিনটে জীবন সংগ্রামে তারা কি হয়? অবতীর্ণ হয়ে থাকে। প্রথমে আমরা দেখব অন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যখন খাদ্য, বাসস্থান এবং আশ্রয়ের জন্য একটা সংগ্রামে অবতীর্ণ হয় একই প্রজাতিভুক্ত জীবেদের মধ্যে, তখন তাকে বলা হয়ে থাকে অন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম। আর দুটি ভিন্ন প্রজাতির মধ্যে যখন খাদ্য এবং বাসস্থানের জন্য যখন জীবন সংগ্রামে অবতীর্ণ হয় তখন তাকে বলা হয়ে থাকে আন্তঃপ্রজাতির জীবন সংগ্রাম। এছাড়াও পরিবেশ আর একটা হচ্ছে পরিবেশের বিরুদ্ধে জীবন সংগ্রাম। সাধারণত কয়েকদিন আগেই ঘটে গেল একটা প্রাকৃতিক বিপর্যয়, হচ্ছে রেমাল। সে রেমালে দেখো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ঠিক তেমনই আগেকার দিনেও এরকমের বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয় হতো, বন্যা, খরা, তারপরে ঝড় বৃষ্টি, এগুলো হতেই থাকতো। ফলে কি হতো? তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যেত। এই সমস্ত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা পরিবেশের সঙ্গে বেঁচে আছে তারা নিশ্চয়ই পরিবেশের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছে। এটাকে বলা হচ্ছে পরিবেশের বিরুদ্ধে জীবন সংগ্রাম। এইবার এই যে সংগ্রামে অবতীর্ণ হলো, সংগ্রামে অবতীর্ণ হওয়ার ফলে যারা এই সংগ্রামে জয়ী হলো তারা কিন্তু বেঁচে থাকলো। ফলে কি হলো? জয়ী সংগ্রামে অবতীর্ণ হওয়া জীবদের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশিত হলো, যেটাকে বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। তারপরে তার ফলে কি হলো? তার ফলে হচ্ছে জীবদেহের মধ্যে ভেদ বা প্রকরণের সৃষ্টি হলো। 4 নম্বর, ভেদ বা প্রকরণ। প্রকরণ ডারউইনের মতে, ডারউইন বলছে যে এই পৃথিবীতে কোনো জীব বা দুটো জীব কখনো একই রকম হুবহু একই রকম হতে পারে না। এমনকি একই পিতামাতার সন্তানও কখনো একই রকমের হতে পারে না। তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা তাহলে একটু ব্যাঘাত ঘটেছিল। তাহলে দেখা যাচ্ছে কি যে ডারউইনের মত অনুযায়ী এই পৃথিবীতে দুটো জীব কখনো একই রকমের হতে পারে না। এমনকি একই পিতামাতার সন্তান যমজ হওয়ার সত্ত্বেও তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য বিদ্যমান থাকে। একে ডারউইন বলেছে হচ্ছে ভেদ বা প্রকরণ। তাহলে ডারউইন মনে করতেন যে তারা কি হয়, এই যে ত্রিবিধ সংগ্রামে অবতীর্ণ হয়েছে, একটা, দুটো, তিনটে, ত্রিবিধ সংগ্রামে অবতীর্ণ হওয়ার ফলে তাদের মধ্যে
কিছু জিনগত কারণে হোক এবং পরিবেশগত কারণে হোক, তাদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। তাহলে তাদের মধ্যে কি হয়, বৈশিষ্ট্যের আবির্ভাব হয়েছিল, সেই বৈশিষ্ট্যটা তার পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মে প্রতিফলিত হয়েছে। সেই জন্য একটা ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ নতুন প্রজাতির সৃষ্টি হয়েছে। তারপরে কি হয়, এই ভেদ বা প্রকরণ গুলো যদি একটা দীর্ঘ দিন ধরে একটা প্রজাতির মধ্যে সঞ্চিত হতে হতে থাকে, তাহলে যে প্রজাতির থেকে অপত্য সৃষ্টি হবে তার মধ্যে আর আগেকার প্রজাতি থেকে এই প্রজাতির বৈশিষ্ট্যটা একটু অন্যরকম হবে, অর্থাৎ নতুন একটা প্রজাতির সৃষ্টি হবে। তিনি একে যোগ্যতমের উদ্বর্তন বলেছেন। তাহলে তার পরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন। ডারউইনের মতে, ডারউইনের মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে, যারা এই যে জীবন সংগ্রামে লিপ্ত হয়েছে, তাদের মধ্যে কিছু কিছু ভেদ সমন্বিত জীবেরা, অর্থাৎ যাদের মধ্যে ভেদ দেখা গেছে বা প্রকরণ দেখা গেছে, ভেদ সমন্বিত জীবেরা কি হয়েছে, ছোট এই যে ছোট ছোট সহায়ক বৈশিষ্ট্যগুলি এর মধ্যে প্রকাশিত হয়েছে এবং পরবর্তীকালে হচ্ছে জীবন সংগ্রামে জয়ী হয়েছে এবং তারাই বেঁচে থাকার অধিকারী হয়েছে। তাহলে ত্রিবিধি সংগ্রামে, ডারউইনের মতে ত্রিবিধি সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে ছোট ছোট কিছু কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে থেকে গেছে এবং তারা জীবন সংগ্রামে কি হয়েছে, জয়ী হয়েছে এবং পৃথিবীতে টিকে আছে। এদেরকে ডারউইন বলেছেন হচ্ছে যোগ্যতম, অর্থাৎ এরাই হচ্ছে যোগ্য, সেই জন্য পৃথিবীতে টিকে আছে, তাই তিনি এদেরকে যোগ্যতমের উদ্বর্তন বলেছেন। আর একটা পয়েন্ট, এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। তারপরে হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, ডারউইনের এই অংশটা 6 নম্বর, প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রাকৃতিক নির্বাচনবাদ, ঠিক আছে। তাহলে প্রাকৃতিক নির্বাচনবাদ হচ্ছে ডারউইন এই তত্ত্বের প্রতিপাদ্য বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক নির্বাচনটা। তাহলে প্রাকৃতিক নির্বাচনটা ডারউইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যে প্রাকৃতিক প্রক্রিয়ায়, যে কোনো হোক, তাহলে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রতিকূল ভেদ সমন্বিত বা অভিযোজন ভেদ সমন্বিত, প্রতিকূল আর একটা হচ্ছে অনুকূল, তাহলে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রতিকূল ভেদ সমন্বিত বা কি বলবো, প্রাকৃতিক প্রক্রিয়ায় হচ্ছে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা কি হয়েছে, তারা আর বেঁচে নেই, কিন্তু অনুকূল ভেদ সমন্বিত বা প্রকরণযুক্ত উদ্ভিদ বা জীবেরা কি হয়েছে, অচিরেই পরিবেশে জয়ী হয়েছে এবং পৃথিবীতে টিকে আছে। আর যাদের মধ্যে এই প্রকরণগুলো দেখা যায়নি, অর্থাৎ প্রতিকূল হয়েছে, তারা কি হয়েছে, আস্তে আস্তে পৃথিবী থেকে নির্বাচিত হয়েছে। তিনি বলেছেন যে প্রকৃতি এই সমস্ত বৈশিষ্ট্যগুলি ওই জীবের মধ্যে বা ওই প্রজাতির মধ্যে পুঞ্জীভূত করেছে, ফলে তারাই প্রকৃতিতে জয়ী হয়েছে এবং পৃথিবীতে টিকে আছে। একে বলা হয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদ। নির্বাচনবাদ। তারপরে কি হয়েছে দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদের পরে তারপরে হয় নতুন প্রজাতির উৎপত্তি। নতুন প্রজাতির উৎপত্তি, তাহলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। নতুন প্রজাতি কিরকম, একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল ভেদ সমন্বিত জীবেরাই অন্যান্যদের থেকে বেশি সুযোগ সুবিধা পায় এবং তাদের প্রকৃতি নির্বাচিত করে, তাহলে বেশি সুযোগ সুবিধা পেল এবং প্রকৃতি তাদের নির্বাচিত করলো। এর ফলে তাদের সেই বৈশিষ্ট্যগুলি পুঞ্জীভূত হয়ে যায়, যা পরবর্তী উত্তরাধিকার প্রজন্মের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হলো এবং ওই বৈশিষ্ট্য যখনই উত্তর প্রজন্মের মধ্যে প্রকাশিত হবে, তাহলে বৈসাদৃশ্য অনেক বেশি হবে। ফলে পরিবেশের সঙ্গে সে নিজেকে খাপ খাওয়াতে পারবে এবং পরিবেশের সঙ্গে সে বেঁচে থাকতে পারবে
অনুকূল পরিবেশের প্রতিকূল হোক, সেখানেও সে কি করবে, সে বেঁচে থাকতে পারবে। ফলে দেখা গেল যে একটা নতুন প্রজাতির সৃষ্টি হলো। একে ডারউইন বলেছে নতুন প্রজাতির উৎপত্তি। এই ডারউইনের নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে তিনি সে জিরাফের অর্থাৎ লম্বা গলাওয়ালা জিরাফের মতবাদটা প্রকাশ করেছিলেন। ল্যামার্কও কিন্তু জিরাফের মতবাদটা প্রকাশ করেছিলেন, কিন্তু এখানে ডারউইনের যে জিরাফের গলা, লম্বা গলাযুক্ত জিরাফের কথা প্রকাশ করেছিল, তাদের মধ্যে কিছু পার্থক্য ছিল। কারণ এখানে আগে থেকেই দীর্ঘ এবং খর্ব গলাকৃতির জিরাফগুলো ছিল। কিন্তু দেখা গেল আমরা এই যে এখানে দেখলাম প্রাকৃতিক নির্বাচন, তাহলে দেখা যাচ্ছে কি নিচের যে সমস্ত গাছপালা বা উদ্ভিদগুলো ছিল, সেই সমস্ত গাছপালার লতাপাতা খাওয়ার পরে লতাপাতা খাওয়ার পরে যেহেতু খাদ্য বাসস্থান সীমিত কিন্তু জীবের সংখ্যা বেশি, ফলে কি হয়, নিচের ঘাস ফুরিয়ে গেছিল। তখন কি হয়েছিল, যে সমস্ত জিরাফের লম্বাগুলো গলা লম্বা ছিল, তারা কি হলো, উঁচু ডালের পাতা খেয়ে বা গাছপালার যে অংশ তারা খাদ্য হিসাবে ভক্ষণ করলো এবং তারা টিকে থাকলো। আর যাদের আহ কি যাদের গলা হচ্ছে লম্বাটা কম, খর্ব আকৃতি এবং সামনের পায়ের উচ্চতাটা কম, তারা কিন্তু অচিরেই কি হলো, আস্তে আস্তে পরাজিত সৈনিকের মতো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। এবং যারা জয়ী হলো তাদেরকে প্রাকৃতিক নির্বাচন হিসাবে তিনি তাদেরকে চিহ্নিত করলেন। তাহলে বর্তমানকালে জিরাফের মধ্যে গ্রীবার দৈর্ঘ্যের তারতম্য দেখা যায় এখনকার সময় বর্তমানকালে। তবে আহ, বর্তমানকালে সমস্ত জিরাফের যে গলা এখন সমস্ত জিরাফের গলায় লম্বা বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে। তাহলে আমরা এত সময় দেখলাম যে ডারউইনবাদ অর্থাৎ ডারউইন সম্বন্ধে একটু জানলাম এবং ডারউইনবাদের ব্যাখ্যা প্রথমে অত্যাধিকারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এটা তিন প্রকার হয়, আন্তঃপ্রজাতি আর পরিবেশের মধ্যে। এটাকে ত্রিবিধি সংগ্রাম বলা হয়। তোমাদের শর্ট কোশ্চেন দেয় মাধ্যমিকে, ত্রিবিধি সংগ্রাম বলতে কি বোঝো? তাহলে আমরা এই ত্রিবিধি সংগ্রামটা এখান থেকে, তারপরে ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন এবং নতুন প্রজাতির উৎপত্তি। এইভাবে ডারউইনের তার সমস্ত উপাদানগুলিকে তথ্য আকারে একটা ব্যাখ্যা আকারে প্রকাশ করেছিল। এবং তিনি একটা বই লিখেছিলেন, তিনি সেই বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তিনি HMS বেগলস নামক জাহাজে করে আটলান্টিকের মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে ভ্রমণ করেছিল। ঠিক আছে। আচ্ছা, প্রতিদিনের মতো আবারও বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে আগে পৌঁছে যাবে। আর পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ।